হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা আবারও চলে এসেছি বিলেতে বাঙালিতে একটা নতুন ভিডিও নিয়ে। আজ রোববার, সকাল এখন 7টা সাড়ে 7টা। ছেলে আর বাবা কেউ ওঠেনি, আমার ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙে গেছে, তো ভাবলাম হাতের কয়েকটা কাজ রয়েছে একটু গুছিয়ে নিই। আপনাদের তো দেখিয়েছিলাম 2-3 দিন আগে হাই স্ট্রিট থেকে এই গাঁদা গাছের 3টে চারা নিয়ে এসেছিলাম। তো আর সময় করে উঠতে পারছিলাম না যে ওটা একটু মাটি দিয়ে বড় টবের মধ্যে ওগুলোকে প্লেস করব। ওই ছোট্ট টবগুলোতে গাঁদা ফুলগুলো কেমন যেন শুকিয়েই যাচ্ছে। আজ দেখলাম হাতে খানিকটা সময় রয়েছে, তো ভাবলাম ওরা ওঠার আগে এই কাজটা সেরে ফেলি, তারপর রান্নাঘর যাবো জলখাবার বানাতে। রান্নার খুন্তিটাকে গার্ডেনিংয়ের টুল করে নিয়েছি। এই গার্ডেনিংয়ে আমার হাত একদম ভালো না। এই ইউকেতে আসার পর থেকে আমি 3-4বার 3-4 রকমের গাছ লাগানোর চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো গাছই আর বাঁচেনি। প্রথমে এসেই আমি তুলসী গাছ লাগানোর চেষ্টা করেছিলাম বীজ ছড়িয়ে, সেটাও বেরোলো না। সেকেন্ড টাইম আমি একটা বন্ধুর বাড়ি থেকে গোলাপ গাছের ডাল এনে পুঁতেছিলাম, ভেবেছিলাম সেখান থেকেই গাছটা বড় হবে, কিন্তু সেই গাছটাও আর বাড়লো না। মাঝখানে টেস্কো থেকে কারি পাতা, ধনে পাতা 2টো টব এনে লাগিয়েছিলাম, সেগুলোও আর শেষ পর্যন্ত বাঁচেনি। অ্যাকচুয়ালি এত ঠান্ডা থাকে সারা বছর যে গরমকাল ছাড়া কোনো সময়ই গাছ পোঁতা যায় না এখানে। এখন তো বেশ ভালো ওয়েদার, ঠান্ডাটাও অনেকটা কমেছে, তার সাথে সাথে রোদও রয়েছে। দেখি গাঁদা গাছগুলো লাগে কি না। এটা লাস্ট ট্রাই, যদি বাঁচে গাঁদা গাছগুলো ভালো, নাহলে এবার আর গাছ পোঁতার স্বপ্ন শেষ। কলকাতাতে থাকার সময়ও আমি ছোট ছোট টবে গাঁদা গাছ, তুলসী গাছ এগুলো ব্যালকনিতে লাগাতাম। আমার ফ্ল্যাটের ব্যালকনিটা খুব ছোট ছিল, খুব বেশি কিছু লাগাতে পারতাম না, এই ছোট ছোট টবেই লাগাতাম। আমার বাড়ির ছাদে আবার প্রচুর ফুল গাছ আছে, আর বাবাকে দেখতাম প্রত্যেক বছর সর্ষের খোল এনে সেটাকে জল দিয়ে ভিজিয়ে 1 সপ্তাহের মতো রেখে দিত। সেটা পচে কি বাজে গন্ধ বেরোতো, সেগুলোকে আবার গাছের গোড়ায় গোড়ায় ছড়িয়ে দিত, বলতো এগুলো নাকি গাছের খাবার। তো এখানে সর্ষের খোল পাবো কোথায়, তাই বাড়িতে একটু সর্ষে ছিল, সেটাকে বেটে কাল রাত্রে রেখে দিয়েছিলাম। আজ ওটাকে মাটির সাথে একটু মিক্স করে নিলাম। গাঁদা গাছের জন্য সর্ষে বাটাটা উপকারী হবে কি না জানি না, দিয়ে তো দিলাম, দেখা যাক কি হয়। এই বকবক করতে করতে আপনাদের মাদার্স ডের উইশটা করতেই ভুলে গেছি। হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি খুশি থাকুক পৃথিবীর সকল মা। যদিও আমাদের ইউকেতে আজকে মাদার্স ডে নয়, আমাদের এখানে মাদার্স ডে সেলিব্রেশন 2 মাস আগেই হয়ে গেছে। মানে এখানে মাদার্স ডেটাকে বলা হয় মাদারিং সানডে, যেটা ওই মার্চের এন্ডে কিংবা এপ্রিলের ফার্স্ট উইকে হয়ে থাকে। আর এই ইউকেতে মাদারিং সানডেটা হলো একটা রিলিজিয়াস ইভেন্টের মতো, যেদিনে ইয়াং ছেলেমেয়েরা চার্চে আসে। এদিনে তারা মাকে থ্যাঙ্ক করে, মাকে একটু স্পেশাল ফিলিং করায়, মাদারহুডটাকে অ্যাপ্রিসিয়েট করে। বছর আমাদের 10th মার্চ ওই মাদারিং সানডে সেলিব্রেশন হয়ে গেছে এখানে। আর এই মাদারিং সানডেটা এখানে ইস্টারের 3 উইক আগে হয়। মাদারিং সানডে ডেটটা ডিসাইড করা হয় অ্যাকর্ডিং টু দ্য লুনার ক্যালেন্ডার। আমাদের যেমন দুর্গাপূজা, কালী পূজা কিংবা ভাইফোঁটা যেমন লগ্ন তিথি মেনে হয়, ব্যাপারটা অনেকটা সেই রকমই। লুনার ক্যালেন্ডার অনুযায়ী এই মাদারিং সানডেটা সেলিব্রেট করা হয় এখানে। তবে আজকে ইন্ডিয়াতে, আমেরিকা, অস্ট্রেলিয়া অনেক জায়গাতেই মাদার ডে সেলিব্রেশন হচ্ছে। আমেরিকাতে অ্যানা জার্ভিস এই মাদার্স ডের কনসেপ্টটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল। মাদার্স ডে সেলিব্রেশনের জন্য মেয়ের সেকেন্ড সানডেটাকে বেছে নেওয়া হয়েছিল, কারণ এই দিনটাতেই ছিল অ্যানা জার্ভিসের মায়ের ডেথ অ্যানিভার্সারি। কিন্তু একটা জিনিস আমার খুব মজার মনে হচ্ছে, এই মাদার্স ডেটা ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ডেটে বা ডিফারেন্ট মান্থে সেলিব্রেশন হলেও ফাদার্স ডেতে আমরা আবার সবাই সেম ডেট শেয়ার করি। যেমন ইউকে, ইউএস, কানাডা প্রত্যেকেই জুনের 3rd সানডেটাকে ফাদার্স ডে হিসাবে সেলিব্রেট করে। যেদিন এই গাঁদা গাছের চারাগুলো এনেছিলাম, এই ফ্লাওয়ার পট দুটো নিয়ে এসেছিলাম। বাড়িতে দুটো ছিল স্কাই ব্লু কালারের। ওই দোকানটা থেকে সোমকে ভিডিও কল করে দেখালাম যে 2টো কালার অ্যাভেলেবেল, একটা স্কাই ব্লু যেটা অলরেডি আমার ঘরে 2টো রয়েছে, আর এই ল্যাভেন্ডার কালারটা। তো সোমেশ বললো স্কাই ব্লুটা নাও, তাহলে 3টে একই রকমের কালার, দেখতে ভালো লাগবে। আমার আবার এই ল্যাভেন্ডার কালারটা বেশি পছন্দ হলো, তবে জানি না কেন রিসেন্টলি এই কালারটা আমার এখন ওয়ান অফ দ্য ফেভারিট কালার হয়ে গেছে। চলুন, গল্প করতে করতে অনেকটা কাজ গুছিয়ে ফেলেছি। ওদিকে ছেলেও উঠে পড়েছে, উঠেই ফোন দেখতে শুরু করেছে, আমি আওয়াজ পাচ্ছি এখান থেকেই। পরিষ্কার করে নিই, তারপর যাই ওদিকে। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা। আমরা এসছি আমাদের সামনের ওই মাছের দোকানটাতে একটু চিংড়ি মাছ নিতে। সোমেশ ওদিকে চিংড়ি মাছটা ওজন করাচ্ছে, চলুন আপনাদের আমি দেখাই
আর কী ধরনের মাছ আমরা এখানে পাই। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি বাংলাদেশি দোকান থেকে আমরা কলকাতায় যে মাছগুলো পাই সে মাছগুলো নিয়ে আসি। কিন্তু ওই বাংলাদেশি দোকানটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, বাসে করে প্রায় 30 মিনিট লাগে, তো সবসময় যাওয়া পসিবল হয়ে ওঠে না। থেকে এখানকার মাছগুলোকে মাঝে মধ্যে কিনে থাকি। কাঁকড়াগুলোকে দেখে সত্যিই লোভ লাগছে, কিন্তু এত বড় কাঁকড়া এর আগে খাইনি, জানি না খেতে কেমন হবে। একদিন এসে কাঁকড়াগুলো নিয়ে যাব। এখানকার বেশিরভাগ মাছেরই আমি নাম জানি না আর খেয়েও দেখিনি। এই মাছগুলোর মধ্যে শিবাস, গোল্ডেন আর সিলভার পমফ্লেট, চিংড়ি আর স্যামন, এই 4 ধরনের মাছই আমি এখানকার খেয়েছি এখনও পর্যন্ত। আমরা যেহেতু মাছ খেতে ভালোবাসি, তাই ঠিক করেছি অল্প আধটু হলেও এবারে বাকি মাছগুলো ট্রাই করব। আর এই যে মাছের রাজা রুই, এই রুই মাছগুলো এখান থেকে মাঝে মধ্যে নিয়ে যায়। তবে রুই, ইলিশ এই মাছগুলো এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না, মাঝে মধ্যে আসে, আবার 2-3 দিনের মধ্যে শেষও হয়ে যায়। বাংলাদেশি দোকানগুলোতে আবার এই রুই মাছটা সবসময় পাওয়া যায়। সোম পেমেন্টটা করে বেরোক, চলুন আমি এবার বাইরে বেরোই, কারণ ছেলেটা বাইরেই রয়েছে, ওর মাছে প্রচণ্ড গন্ধ লাগে, তাই আর দোকানের ভেতর ঢোকেনি, ও বাইরেই আমাদের জন্য ওয়েট করছে। রোদের তেজটা একবার দেখুন, কেউ বলবে এখন সন্ধে 7টা বাজছে। এই সামার টাইমে ইউকেতে রাত্রি 9টা পর্যন্ত সূর্যের আলো থাকে। মাছ কেনাকাটার পর গিয়েছিলাম একটা এশিয়ান স্টোরে, সেখানে কিছু আমার মশলাপাতি দরকার ছিল, সেগুলো কিনে নিয়েছি। এবার এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে। ছেলের ইচ্ছা আজকে মাদার্স ডেতে মাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াবে। এটা পুরোপুরি সারপ্রাইজ, বাবা আর ছেলে মিলে প্ল্যান করেছে। আমি জানলে অন্তত একটু ঠিকঠাকভাবে সেজেগুজে বাড়ি থেকে বের হতাম। আমরা যে দোকানটাতে রয়েছি সেটার নাম হলো চিক্কিং। এখানে ওই KFC স্টাইলে ফ্রাইড চিকেন, বার্গার এসবগুলো বিক্রি হয়। আমাদের কলকাতাতে যেমন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান, ঠিক এখানেও সেরকম গলিতে গলিতে ফ্রাইড চিকেনের দোকান, ওই KFC স্টাইলে। এখানে বাইরের খাওয়া বলতে এই অপশনই, পিৎজা না হয় বার্গার। তাই গত 1 বছরে মোটামুটি এই হাই স্ট্রিটের সব দোকানগুলোতেই অল্প বিস্তর টেস্ট করা হয়ে গেছে। তবে হাই স্ট্রিটের এই দোকানটার ওপর আমাদের একটু বেশি দুর্বলতা। তার কারণটা হলো এই চিক্কিং, এই ব্র্যান্ডটার যে ফাউন্ডার AK মনসুর, উনি হলেন আমাদের ইন্ডিয়ার কেরালা থেকে বিলং করেন। আর এই চিক্কিংয়ের হেডকোয়ার্টার হলো দুবাই। ছেলে বারবার করে যাচ্ছে আর ও সাইকেলটাকে দেখে আসছে। সাইকেল চালাতে এত ভালোবাসে, আর ওই সাইকেলটা যেন ওর প্রাণভোমরা। সোমেশ নিয়ে চলে এসছে অর্ডারটা, ওই ফ্রেঞ্চ ফ্রাইস, ফ্রাইড চিকেন আর 3 জনের জন্য 3টে বার্গার আর 2টো কোক নিয়েছি। ইন্ডিয়াতেও এই ব্র্যান্ডটার প্রায় 50টার মতো আউটলেট আছে পুরো দেশ জুড়ে, ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, পুনে, গোয়া, কোয়েম্বাটুর, চেন্নাই, কেরালা সব জায়গাতেই রয়েছে। কিন্তু আমরা UK আসার আগে ইন্ডিয়াতে এই ব্র্যান্ডটার নামই শুনিনি। তবে এটা ঠিক যে ওয়েস্ট বেঙ্গলে চিক্কিংয়ের এখনও পর্যন্ত কোনো ব্রাঞ্চ নেই। এই রেস্টুরেন্টের এই কর্নারটা আমার ভারী পছন্দ, কিন্তু 3 জন মিলে একসাথে বসে খেতে অসুবিধা বলে কোনো বাড়ি এখানে বসে খেতে পারি না। ঘড়িতে এখন রাত্রি 9টা। চিংড়ি মাছগুলো এনেছিলাম সেগুলোকে আমি একটু জলে ভিজিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের ওপরে বরফ দেওয়া ছিল বলে এতটা ঠান্ডা, যে ঠান্ডা চিংড়ি মাছগুলো বাছতে অসুবিধা হবে, নর্মাল জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখছি। একটু রুম টেম্পারেচারে চলে আসলে চিংড়ি মাছগুলো বেছে একেবারে ফ্রিজে বক্সে করে ভরে ভরে রেখে দেবো, যেদিন যতটুকু দরকার সেটুকু বার করে রান্না করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে প্লিজ ফলো করে নেবেন। থ্যাংক ইউ।